নমস্কার। আজ আমরা একে একে 25-এ অর্থাৎ আজকের গল্পটি অল্প অল্প ভূতের গল্প অনুক্রমে 25তম প্রয়াস। আজ এই আনন্দ মুহূর্তে ধন্যবাদ জানাই সকল শ্রোতা বন্ধুদের যারা আমাদের এই প্রয়াসে সামিল হয়েছেন, অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়ে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে এগিয়ে চলার পথেও হয়েছেন। ধন্যবাদ জানাই শ্রীমতী সোহাগ সেনকে, যিনি আমাদের এই ইউটিউব চ্যানেলটির নামকরণ করেছেন। ধন্যবাদ জানাই আমার বন্ধু সোহম ও ভাই ইমনকে, যারা আমার এই ভাবনাকে রূপদান করে কুন্ডু কোম্পানি পরিবারের মূল সদস্য হয়েছেন। ধন্যবাদ জানাই আমার সকল বন্ধু ও সহকর্মীকে, যারা আমাকে বিশ্বাস করে আমার পাশে থেকেছেন, এই উদ্যোগে সামিল হয়েছেন। আপনাদের সকলের সহযোগিতার জন্যই কুন্ডু কোম্পানি আজ একে একে 25-এ। আপনাদের সকলকে আমাদের সকলের হয়ে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা প্রথম পর্বে শুনেছি ইংল্যান্ডের অন্যতম সমৃদ্ধ অকৃতদার জমিদার লর্ড সাদাটনের উত্তরাধিকারী মার্শাল কিং একসময় চরম আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করছিলেন। এই শোচনীয় অবস্থা সামাল দিতে কোনো উপায় না দেখে মার্শাল কিং তার ধনী প্রভাবপত্তিশালী খুড়তুতো ভাই এভারেট কিংয়ের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করবেন বলে মনস্থির করেন। কিন্তু ঠিক এই সময়েই মার্শালের কাছে তার ভাই এভারেট কিংয়ের কাছ থেকে স্লাফোকেট ক্লিপটন অন দ্য মার্শের গ্রেলেমস কোর্টে কয়েকটা দিন কাটিয়ে যাওয়ার জন্য নিমন্ত্রণ আসে। মার্শাল কিং সুযোগের সৎ ব্যবহার করতে গ্রিল্যান্ডের উদ্দেশ্যে তখনই রওনা দেন। সেখানে উপস্থিত হলে তার ভাই এভারেট কিং তাকে সাদর আমন্ত্রণ জানালেও তার স্ত্রী তার উপস্থিতি একদম পছন্দ করেন না এবং নানান দুর্ব্যবহার ও দ্ব্যর্থবোধক কথার মাধ্যমে তাকে এই স্থান ছাড়ার জন্য ইঙ্গিত করতে থাকেন। কিন্তু মার্শাল কিংয়ের তখন এমনই দেউলিয়া অবস্থা যে ভাইয়ের স্ত্রীর অপমান অগ্রাহ্য করে ভাইয়ের সুব্যবহারের মাধ্যমে যে তিনি অর্থ সাহায্য পেতে পারেন এমন চিন্তা করেই সেখানেই থেকে যান। অন্তিম দিনে মার্শাল তার ভাইকে তার দেউলিয়ার কথা বলতে এভারেট জানান যে সে যেন পুরো হিসেবটা কাগজে লিখে তাকে দেন, তাতে এভারেটের সুবিধে হবে এবং মার্শালও এই প্রস্তাবে রাজি হয়ে যান। সেই দিন রাতে ঝড় বৃষ্টির সময়ই এভারেট মার্শালকে তার পোষা বাঘ দর্শনের জন্য নিয়ে যান। এরপর কি হলো তা জানতে হলে অবশ্যই শুনতে হবে ব্রাজিলের কালো বাঘের অন্তিম পর্ব। শুরু হচ্ছে ব্রাজিলের কালো বাঘ গল্পটির রুদ্ধশ্বাস অন্তিম পর্ব। পারস্যের গালিচা বিছানো হলঘরে ল্যাম্প জ্বলছে। সে ঘর পেরিয়ে একটা দরজার মধ্যে দিয়ে গিয়ে ঢুকলাম প্যাসেজে। অন্ধকার প্যাসেজ, দেওয়ালে একটা লণ্ঠন ঝুলছে। এভারেট সেটাকে নামিয়ে নিয়ে জ্বালিয়ে নিল। লোহার গরাদগুলো দেখা যাচ্ছে না। বুঝলাম বাঘ এখন খাঁচায় বন্দি। এসো 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 এসো, ভেতরে এসো। বাঘের দরজা খুলে দিয়ে বলল এভারেট। ঘরে ঢোকা মাত্র একটা গর্জন শুনে বুঝলাম ঝড়ে বাঘের মেজাজ বেশ বিগড়ে দিয়েছে। ল্যাম্পের কম্পমান আলোয় দেখলাম বিশাল কৃষ্ণকায় জীবটিকে। খাঁচার এক কোণে খড়ের গাদার উপরে বসে আছে কুণ্ডুলি পাকিয়ে। পেছনে সাদা দেওয়ালে পড়েছে তার প্রকাণ্ড ছায়া। বাঘের লেজটা মাঝে মাঝে নড়ে উঠে মেজের খড়গুলোকে ইতস্তত ছড়িয়ে দিচ্ছে। বিচারি টমির মেজাজটা তেমন সুবিধের নয় বলে মনে হচ্ছে। হাতের ল্যাম্পটাকে
এগিয়ে ধরে বলল এভারহার্ড কিং। একটা আস্ত কেলে শয়তানের মতো দেখতে লাগে ওকে, তাই না? বলো, দেখো। আচ্ছা দাঁড়ো, ওর জন্য কিছু খাদ্যের ব্যবস্থা না করলে ওর আবার মেজাজটা ঠিক ভালো হবে না। আচ্ছা আচ্ছা ভাই, দেখো তো এই লণ্ঠনটা তুমি একটু ধরো তো। আমি তার হাত থেকে লণ্ঠনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। ওর খাবার বাইরেই রাখা আছে, বলল এভারহার্ড। আমি 1 মিনিট ঘুরে আসছি। ও কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল। আর সেই মুহূর্তে একটা ধাতব খুট শব্দের সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল। শব্দটা কয়েক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ করে দিল। আমার সর্বাঙ্গে একটা আতঙ্কের ঢেউ খেলে গেছে। একটা চরম বিশ্বাসঘাতকতার আশঙ্কায় রক্ত হিম হয়ে গেছে। আমি দরজার উপরে লাফিয়ে পড়লাম, কিন্তু কিন্তু দেখলাম ঘরের ভেতর দিক থেকে দরজায় কোনো হাতল নেই। দরজা খোলো এভারহার্ড, দরজা খোলো! চেঁচিয়ে উঠলাম আমি, দরজা খোলো, দরজা খোলো এভারহার্ড, দরজা খোলো! হল্লা করো না। পেসিস থেকে উত্তর এলো, তোমার কাছে আলো রয়েছে তো। দরজা খোলো এভারহার্ড, আমি এভাবে একা বন্দি থাকতে চাই না এভারহার্ড। কি হচ্ছে নাকি? দরজা খোলো। বটে। একটা বিশ্রী হাসির সঙ্গে উত্তর এলো, চিন্তা নেই, বেশিক্ষণ একা থাকতে হবে না তোমায়। দরজা খোলো এভারহার্ড। আমি আবার চেঁচিয়ে উঠলাম, এই ধরনের রসিকতা আমি একদম বরদাস্ত করতে পারি না এভারহার্ড। কি হচ্ছে নাকি? দরজা খোলো প্লিজ, দরজা খোলো। এবারে একটা বিদ্রুপের হাসির সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ছাপিয়ে শুনলাম একটা যান্ত্রিক ঘর ঘর শব্দ। সর্বনাশ! হাতল ঘুরিয়ে লোহার ঝাঁঝরিটাকে টেনে বাইরে বার করে নিচ্ছে এভারহার্ড কিং। অর্থাৎ বাঘ আর খাঁচায় বন্দি থাকবে না। লণ্ঠনের আলোতে দেখতে পাচ্ছি লোহার শিকগুলো ক্রমশ সামনে থেকে সরে যাচ্ছে। শিকওয়ালা দেওয়াল যেখানে ঘরের দেওয়ালের সঙ্গে ঠেকেছিল, সেখানে এর মধ্যেই প্রায় 1 হাত ফাঁক দেখা দিয়েছে। মরিয়া হয়ে আমি শেষ শিকটা আঁকড়ে ধরে উল্টো দিকে টানতে লাগলাম। রাগ ও আতঙ্কে আমি দিশাহারা। তখন দরজাটা দুদিক থেকে টানার ফলে মিনিট খানেক অনড় হয়ে রইল। বেশ বুঝতে পারছি ও সমস্ত শক্তি প্রয়োগ করে হাতলটা ঘোরাবার চেষ্টা করছে, এবং আর কিছুক্ষণের মধ্যে আমার শক্তি তার কাছে হার মানবে। এবার শিকটার সঙ্গে আমিও হড়কাতে শুরু করেছি পাথরের মেঝের উপর দিয়ে। গায়ে মনোভাগে প্রার্থনা করছি ওই পৈশাচিক মানুষের হাতে যেন আমায় মরতে না হয়। অনেক অনুনয় করে তাকে বোঝালাম যে আমার সঙ্গে তার রক্তের সম্পর্ক, আমি তার অতিথি। আমি তার কি ক্ষতি করেছি যে আমার সঙ্গে এমন আচরণ করছো? কিন্তু জবাবে সে আরো বল প্রয়োগ করে চলেছে হাতলের ওপরে, এবং একটি একটি করে লোহার শিক বেরিয়ে চলেছে ঘরের বাইরে। টানের চোটে আমিও এগিয়ে চলেছি খাঁচার সামনে দিয়ে। অবশেষে আমার কবজি যখন যন্ত্রণায় অসাড়, আঙুলগুলো ক্ষত বিক্ষত, তখন নিরুপায় হয়ে হাল ছাড়তে হলো। একটা ঘটাং শব্দ করে খাঁচার দেওয়ালটা পুরো সরে গেল। আর তারপর শুনলাম টার্কিশ চটি পড়া পায়ের শব্দ মিলিয়ে গিয়ে প্যাসেজের শেষ প্রান্তের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। তারপর আর শব্দ নেই। এতক্ষণ জানোয়ারটা অনড়ভাবেই বসেছিল খাঁচার এক কোণে। তার লেজ আর নড়ছে না। তার সামনে দিয়ে একটা মানুষকে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এ দৃশ্য নিশ্চয়ই তার ভারী অদ্ভুত লেগেছিল। তার বিশাল চোখ দুটি এখন আমার দিকে চাওয়া। শিকটা ধরার সময় লণ্ঠনটা মেঝেতে নামিয়ে রেখেছিলাম। মনে হলো
সেটা হাতে থাকলে আলোটা হয়তো আত্মরক্ষায় কিছুটা সাহায্য করবে, কিন্তু সেটা তুলতে যেই হাত নামিয়েছি অমনি বাঘটা একটা হুঙ্কার দিয়ে উঠল। আমি তৎক্ষণাৎ আতঙ্কে পাথর। বাঘের থেকে আমার দূরত্ব এখন মাত্র 10 ফুট। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। অদ্ভুত সে চাহনি। মনের গভীরে ত্রাসের সঞ্চার করলেও চোখ ফেরানো যায় না। চরম সংকটের মুহূর্তে প্রকৃতির আশ্চর্য খেয়ালে মনে হয় জ্বলন্ত গোলক দুটি যেন একবার আয়তনে বাড়ছে, একবার কমছে। আবার মনে হয় যেন অন্ধকারে দুটি উজ্জ্বল বিন্দু ক্রমে বড় হতে হতে ঘরের ওই বিশেষ অংশটিকে একটা ভৌতিক আভা ছড়িয়ে দিচ্ছে। আর তারপরে দেখি আলো নেই, অর্থাৎ জানোয়ার চোখ বন্ধ করেছে। মানুষের অপলক দৃষ্টিতে এক অমোঘ শক্তি আছে, এমন একটা প্রচলিত ধারণায় কোনো সত্য আছে কিনা জানি না। হয়তো বা জানোয়ারটার মধ্যে একটা তন্দ্রার ভাব এসেছিল। মোট কথা, আক্রমণের কোনো চেষ্টার বদলে সেটা দিব্যি পায়ের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে বলেই মনে হয়। পাছে তার মধ্যে আবার হিংস্র ভাব জেগে ওঠে, তাই আমিও সম্পূর্ণ অনড় হয়ে রইলাম। ওই ভয়ঙ্কর চোখ দুটো আমার চোখের সামনে না থাকায় এখন তবু মাথা ঠান্ডা করে কিছু ভাবতে পারছি। ওই পৈশাচিক জানোয়ারের সঙ্গে সারা রাত সহবাস করতে হবে আমাকে। আমার নিজের মন বলছে, এবং যার জন্য আমার এই দশা, তার কথাতেও বুঝেছি যে এই জানোয়ার তার মনিবের মতোই মারাত্মক। কাল সকাল পর্যন্ত একে ঠেকিয়ে রাখবো কি করে? দরজা তো খুলবেই না, আর ওই শিকওয়ালা খুবচি জানলাও আমার কোনো কাজে আসবে না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে তার স্বরে চেঁচিয়েও কোনো লাভ নেই, কারণ আমি এখন যে অংশটাতে রয়েছি সেটা বাড়ির বাইরে। সেই বাড়ির আর ব্যাঘ্রাবাসের মধ্যে যে প্যাসেজটা রয়েছে সেটা প্রায় 100 ফুট লম্বা। তাছাড়া এই ঝড় বাদলের শব্দের মধ্যে আমার চিৎকার শুনবে কে? একমাত্র ভরসা আমার সাহস ও উপস্থিত বুদ্ধি। ঠিক এই মুহূর্তে আমার অসহায় ভাব দ্বিগুণ বেড়ে গেল লণ্ঠনের দিকে চোখ পড়াতে। বাতির যে এখন শেষ অবস্থা সেটা শিখার অস্থিরতা থেকেই বোঝা যায়। এর আয়ু 10 মিনিট। যা করার এর মধ্যেই, কারণ অন্ধকারে ওই জানোয়ারের সঙ্গে একা পড়লে তখন আর সুস্থ মস্তিষ্কে কিছু করার অবস্থা থাকবে না। কথাটা ভাবতেই আমার অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে এলো। দিশেহারা ভাবে এদিক ওদিক চাইতেই একটা জিনিসের ওপর চোখ পড়াতে একটা ক্ষীণ আশার উদ্রেক হলো। এতে সংকট থেকে সম্পূর্ণ মুক্তি না পেলেও অন্তত সাময়িক নিরাপত্তার একটা সম্ভাবনা আছে। আগেই বলেছি যে খাঁচার দুটো অংশ, একটা ছাদ ও একটা সামনের দেওয়াল।
দেওয়ালটা বাইরে বার করে নিলেও ছাদের অংশটা ভেতরেই থেকে যায়। এই ছাদেও কয়েক ইঞ্চির অন্তর অন্তর একটা করে লোহার শিক, আর শিকের মধ্যে ভাগগুলো ভরা লোহার জাল দিয়ে। সেই আচ্ছাদনের নিচে খাঁচার এক কোণায় এখন বসে আছে বাঘটা। খাঁচার ছাদ আর ঘরের সিলিংয়ের মধ্যে হাত দুয়েকের ব্যবধান। যদি কোনো রকমে ওই ছাদের উপরে উঠতে পারি, তাহলে অন্তত পেছন থেকে, মাথার দিক থেকে আর দুপাশ থেকে আমি নিরাপদ। খোলা থাকবে শুধু সামনের দিকটা। সেদিক থেকে বাঘ আমায় আক্রমণ করতে পারে ঠিকই, কিন্তু তাহলেও বলবো যে বাঘ যদি হঠাৎ ঘরে পায়চারি শুরু করে, তাহলে আমাকে তার সামনে পড়তে হবে না। আমার নাগাল যদি তাকে পেতে হয়, তাহলে কিছুটা কসরত করতে হবে। যা করার এই বেলা, কারণ বাতি নিভে গেলে কাজটা আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। যা থাকে কপালে বলে এক লাফে ছাউনির পাশটা দুহাতে খামচে ধরে দেহটাকে কোনো মতে ওপরে নিয়ে গিয়ে ফেললাম। আমার মুখ তখন দুই শিকের মাঝখানে জালের উপর। দেখতে পাচ্ছি বাঘের মুখ হা, আর তার ভয়ঙ্কর চোখ দুটো চেয়ে আছে সটান আমার দিকে। তার নিঃশ্বাসের বোটকা গন্ধে আমার নাক জ্বলছে। জানোয়ারের ভাব দেখে কিন্তু মনে হলো রাগের চেয়ে তার কৌতূহলটাই যেন বেশি। এবারে সে তার দেহের মাংসপেশিতে ঢেউ খেলিয়ে উঠে দাঁড়িয়ে পেছনে দু পায়ে ভর করে একটা থাবা পেছনের দেওয়ালে রেখে অন্যটা দিয়ে খাঁচার ছাদের জালের উপর দিয়ে একটা লম্বা আঁচড় টানল। তার ফলে তার নখ আমার পাতলুন ভেদ করে আমার হাঁটুতে একটা গভীর ক্ষতের সৃষ্টি করল। এটাকে আক্রমণ বলা চলে না, বরং আক্রমণের মহড়া মাত্র। কারণ আমার আর্তনাদের সঙ্গে সঙ্গে সে থাবা নামিয়ে নিয়ে এক লাফে খাঁচা থেকে বেরিয়ে সারা ঘর জুড়ে দ্রুত পায়চারি শুরু করে দিল। তারই ফাঁকে ফাঁকে তার দৃষ্টি বারবার চলে আসছে আমার দিকে। আমি দেহ সংকুচিত করে নিজেকে একেবারে দেওয়ালের সঙ্গে সিটিয়ে দিলাম। যত পিছিয়ে থাকবো ততই তার পক্ষে আমার নাগাল পাওয়া কঠিন হবে। বাঘের উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে, হাঁটার গতিও বাড়ছে সেই সঙ্গে। তার অস্থির পদক্ষেপ বারবার তাকে নিয়ে আসছে আমার লৌহাসনের ঠিক নিচে। আশ্চর্য, এই ছায়া সদৃশ বিশাল সাপদের নিঃশব্দ গতি। এদিকে লণ্ঠনের আলো এতই মৃদু যে তাতে বাঘকে প্রায় দেখাই যায় না। অবশেষে একেবারে দপ করে জ্বলে উঠে লণ্ঠনটা নিভেই গেল। সূচিবেদ্য অন্ধকারে এখন শুধু আমি আর বাঘ। বিপদের সামনে পড়ে যদি বুঝতে পারি যে আমার যথাসাধ্য আমি করেছি, তাহলে শুধু পরিণতির অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। বর্তমান ক্ষেত্রে আমি যেখানে যে অবস্থায় আছি, সেটাই হলো আমার পক্ষে সবচেয়ে নিরাপদ জায়গা।
আমি সেইভাবেই হাত পা গুটিয়ে প্রায় দম বন্ধ করে পড়ে রইলাম। আশা আছে আমার অস্তিত্ব জানা না দিলে বাঘ হয়তো আমার কথা ভুলে যাবে। আন্দাজে মনে হয় 2টো বাজতে চলল। ভোর হবে 4টায়। দিনের আলোর জন্য অপেক্ষা করতে হবে আরো 2 ঘন্টা। বাইরে ঝড় চলছে পুরো মাত্রায়। বৃষ্টির জল এসে আছড়ে পড়ছে জানলার গায়ে। ঘরের ভেতরে বিষাক্ত জান্তব গন্ধে আমার প্রাণ মুষ্টাগত। বাঘ এখন আমার কাছে অদৃশ্য। তার কোনো শব্দও আসছে না আমার কানে। আমি বাঘের চিন্তা মন থেকে দূর করে অন্য কথা ভাবার চেষ্টা করলাম। একটি চিন্তায় স্থান পেল মনে। সেটা হলো আমার খুড়তুতো ভাইটির শয়তানি, তার চরম বিশ্বাসঘাতকতা আর আমার প্রতি তার গভীর বিদ্বেষের ভাব। এই গাল ভরা হাসির পেছনে লুকিয়ে আছে এক নৃশংস খুনি। যতই ভাবলাম ততই তার পরিকল্পনার চাতুরিটা আমার কাছে পরিষ্কার হয়ে এলো। সকলের সঙ্গে সেও চলে গিয়েছিল শুতে। তারপরে গোপনে ফিরে এসে আমাকে তার বাঘের ঘরে গিয়ে নিয়ে বন্দি করে রেখে চলে যায়। অন্তত সহজে সে ঘটনাটা বুঝিয়ে দেবে আর 5 জনকে। বিলিয়ার্ড রুমে বসে চুরুটটা শেষ করে তবে আমি উঠব। সে আমার কাছ থেকে বিদায় নিয়ে গুড নাইট করে চলে যায়। আমি নিজের খেয়ালবশত দিনের শেষে একবার বাঘটা দেখতে যাই। খাঁচা খোলা আছে না জেনে ঘরে ঢুকি আর তার ফলেই ফাঁদে পড়ি। এর জন্য তাকে দায়ী করবে কে? আর যদি বা তার উপর সন্দেহ হয়, প্রমাণ তো নেই। 2 ঘন্টা সময় যেন কাটতেই চায় না। একবার একটা খসখস শব্দে বুঝলাম বাঘ তার নিজের গায়ের লোম চাটছে। বার কয়েক একজোড়া সবুজ আলো দেখে মনে হলো সে আমার দিকে চাইছে, কিন্তু তাও বেশিক্ষণের জন্য নয়। ক্রমে একটা বিশ্বাস দানা বাঁধতে লাগলো যে সে হয়তো আমার অস্তিত্ব ভুলে গেছে, কিংবা আমাকে অগ্রাহ্য করার সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে জানলা দিয়ে একটা ক্ষীণ আলো ঘরে প্রবেশ করল। প্রথমে দেখলাম দেওয়ালের গায়ে একজোড়া ধূসর চতুষ্কোণ। তারপর সে দুটো ক্রমে সাদায় পরিণত হলো। তারপর আমার সহবাসিন্দাটি প্রতীয়মান হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম বাঘও আমার দিকে চেয়ে আছে। দৃষ্টি বিনিময়ের পর মুহূর্তেই বুঝতে পারলাম যে শেষ দেখার সময় যা মনে হয়েছিল বাঘের মেজাজ তার চেয়ে 100 গুণে বেশি ভয়ঙ্কর। ভোরের শীত তার মোটেই পছন্দ হচ্ছে না। তার উপর সে হয়তো ক্ষুধার্ত। ঘরের ওপাশটায় অনবরত গর্জনের সঙ্গে সে দ্রুত পায়চারি করছে। পাথরের মেঝের উপর বারবার আছড়ে পড়ছে তার লেজ। কোন অবধি গিয়ে উল্টো মুখে ঘোরার সময় তার নির্মম দৃষ্টি চলে আসছে আমার দিকে। বুঝতে পারলাম আমাকে সে আস্ত রাখবে না।
কিন্তু এইরকম হতাশার মুহূর্তেও এই ভয়াল পশুর গতিবিধির আশ্চর্য সাবলীলতা, তার পেশল দেহের ভাস্কর্য সুলভ সৌন্দর্য আমাকে মুগ্ধ না করে পারল না। এদিকে চাপা গর্জন ক্রমে অসহিষ্ণু হুঙ্কারে পরিণত হচ্ছে। বেশ বুঝতে পারছি আমার অন্তিম সময় উপস্থিত। এইভাবে কি শেষে মরতে হবে? এই লোহার গড়াদের উপরে শুয়ে শীতে কম্পমান অবস্থায় আমার অন্তরাত্মাকে এই শোচনীয় অবস্থার ঊর্ধ্বে উত্তরণের চেষ্টার সঙ্গে সঙ্গে একজন মুমূর্ষ ব্যক্তির চিন্তায় যে স্বচ্ছতা আসে, তার সাহায্যে ভাবতে চেষ্টা করলাম আত্মরক্ষার কোনো উপায় আছে কি না। ভেবে একটা জিনিসই মনে হলো যে খাঁচার দেওয়ালটা কোনো রকমে বাইরে থেকে আবার ভেতরে টেনে এনে বসিয়ে দেওয়া যায়, তাহলে সেটাই হবে বাঁচার একমাত্র পথ। কিন্তু ওটাকে কি টেনে আনা যায়? এদিকে এও বুঝতে পারছি যে অঙ্গ সঞ্চালনার সামান্য ইঙ্গিতেই বাঘ হয়তো আমাকে আক্রমণ করে বসবে। অত্যন্ত সন্তর্পণে ডান হাতটা বাড়িয়ে খাঁচার দেওয়ালের যে দিকটা ঘরের মধ্যে রয়ে গিয়েছিল সেটাকে ধরলাম। আশ্চর্য এই যে একটা টান দিতেই সেটা খানিকটা এগিয়ে এলো আমার দিকে। কিন্তু কিন্তু আমি যে অস্বস্তিকর অবস্থায় রয়েছি তাতে খুব বেশি জোর দিয়ে টানা সম্ভব নয়। আরেকবার টান দিতে ইঞ্চি তিনেক ঢুকে এলো দেওয়ালটা। এবার বুঝলাম দেওয়ালের তলায় চাকা লাগানো রয়েছে। আরেকবার দিলাম টান, সেই মুহূর্তেই বাঘটা দিল লাফ। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি টেরই পাইনি, শুধু কানে এলো একটা হুঙ্কার, আর সেই সঙ্গে আমার চোখের সামনে দেখলাম এক জোড়া জ্বলন্ত হলুদ চোখ ও মিশকালো মুখে দাঁতের ফাঁক দিয়ে বেরোনো একটা লকলকে লাল জিভ। বাঘ লাফিয়ে পড়ার ফলে আমার লোহাসন থরথর করে কেঁপে উঠেছে। মনে হয় এই বুঝি সব শুদ্ধ ভেঙে পড়ল। বাঘটা কিছুক্ষণ সেই অবস্থায় রইল, তার মাথা ও সামনের থাবা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে, আর পেছনের থাবা খাঁচার দেওয়ালে একটা অবলম্বন খোঁজার চেষ্টায় অস্থির। কিন্তু কিন্তু লাভটা ঠিক জুৎসই হয়নি। বাঘ সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারল না। প্রচণ্ড রাগে দাঁত খিচিয়ে জালে আঁচড় দিতে দিতে সে সশব্দে লাফিয়ে নেমে পড়ল মেঝেতে। কিন্তু তারপরেই আবার আমার দিকে ফিরে দ্বিতীয় লম্ফের জন্য প্রস্তুত হলো। আমি জানি আমার চরম পরীক্ষার সময় উপস্থিত। বাঘ একবার থেকে শিখেছে, দ্বিতীয়বার আর সে ভুল করবে না। আমার বাঁচতে হলে যা করার তা করতে হবে এই মুহূর্তে। এই মুহূর্তে এক ঝলকে পন্থা স্থির করে নিলাম। চোখের নিমেষে আমার কোটটা খুলে নিয়ে সেটাকে জানোয়ারটার মাথার উপরে ছুঁড়ে ফেললাম, আর প্রায় একই মুহূর্তে এক লাফে খাঁচার হাত থেকে লাফিয়ে নেমে দেওয়ালের শিকটা ধরে প্রাণপণে দিলাম টান। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক সহজেই দেওয়ালটা ঘরের মধ্যে চলে এলো। আমি যত দ্রুত সম্ভব সেটাকে খাঁচার অপর প্রান্তে টেনে নিয়ে গেলাম, কিন্তু সেইভাবে টানার ফলে আমি নিজে রয়ে গেলাম খাঁচার বাইরে। ভেতরে থাকলে হয়তো আমি রেহাই পেতে পারতাম, কিন্তু সেটা করার চেষ্টায় আমাকে যে কয়েক মুহূর্ত থামতে হলো
তাতে বাঘটা তার মাথা থেকে কোটটা ফেলে দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি খাঁচার সামনেটা বন্ধ করে ভেতরে ঢুকে এসেছি, কিন্তু তার আগে বাঘটা তার থাবার এক চাপড়ে আমার পায়ের ডিমের বেশ খানিকটা অংশ তুলে নিয়েছে, রেদা দিয়ে চাছা কাঠের মতো করে। পর মুহূর্তে যন্ত্রণায় প্রায় বেহুশ হয়ে আমি খাঁচার ভেতরে খড় বিছানো মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার সামনে খাঁচার গরাদ, আর তার উপরে নিষ্ফল ক্রোধে বারবার আঘাত করছে ব্রাজিলের বাঘ। অর্ধমৃত অবস্থায় আমার মন থেকে আতঙ্কের ভাব দূর হয়ে গেছে। আমি সামনের দিকে চেয়ে দেখছি বাঘ তার কালো বুকটা গরাদের উপরে রেখে তার থাবা দিয়ে আমার নাগাল পাওয়ার চেষ্টা করছে। ঠিক যেমন করে কলে ধরা পড়া ইঁদুরের নাগাল পেতে চেষ্টা করে বেড়াল। আমার জামায় এসে ঠেকছে তার নখগুলো, কিন্তু গায়ের চামড়া পর্যন্ত পৌঁছচ্ছে না। শুনেছিলাম বাঘ বা ওই জাতীয় জানোয়ারের দ্বারা জখম হলে মানুষের মধ্যে কেমন যেন একটা অসাড় ভাব আসে। সেটা এখন দিব্যি অনুভব করছি। আমি যেন আর আমি নই, কোনো এক তৃতীয় ব্যক্তি যেন কৌতূহলের সঙ্গে দেখে চলেছে বাঘটা তার চেষ্টায় কৃতকার্য হয় কিনা। তারপর ক্রমে আমার চেতনা লোপ পেয়ে আমি যেন এক দুঃস্বপ্নের জগতে চলে গেলাম, যেখানে আমার চোখের সামনে রয়েছে কেবল বাঘের সেই কালো মুখ আর তার থেকে বেরিয়ে আসা লকলকে লাল জিভ। সব শেষে আমার লাঞ্ছনা শেষ হলো এক মহাচ্ছন্ন প্রলাপের অবস্থায়। এখন ভাবলে মনে হয় আমি অন্তত ঘন্টা দুই এইভাবে অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান হলো সেই তীক্ষ্ণ ধাতব শব্দে, যাতে আমার বিপদের সূত্রপাত। খাঁচার দেওয়াল আবার বাইরে বেরিয়ে তার খাপে বসল। তারপর সম্পূর্ণ জ্ঞান হবার আগেই দেখলাম আমার ভাইয়ের সেই গোল হাসি ভরা মুখ খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে উকি মারছে। সে যা দেখলো তাতে সে নিশ্চয়ই অবাক হয়েছিল। বাঘ বসে আছে খাঁচার বাইরে ঘরের মেঝেতে, আর আমি ছিন্ন ভিন্ন পাতলুনে খোটবিহীন অবস্থায় রক্তাপ্লুত দেহে পড়ে আছি খাঁচার ভিতর। সকালে রোদ পড়া মুখে তার চরম বিস্ময়ের ভাবটা এখনো দেখতে পাচ্ছি চোখের সামনে। সে একবার দেখলো আমার দিকে, তারপরে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে খাঁচার দিকে এগিয়ে এসে আবার দেখলো আমি সত্যি মরে গেছি কিনা। ঘটনার সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়,
তখন যা অবস্থা, তাতে সব কিছু সম্যক অনুধাবন করার সামর্থ্য ছিল না আমার। শুধু এইটুকু দেখলাম যে তার দৃষ্টিটা হঠাৎ আমার দিক থেকে সরে গিয়ে গেল বাঘের দিকে। সাবাস টমি, সাবাস সাবাস। উল্লাসে চেঁচিয়ে উঠল এভারহার্ড কিং। তারপর সে হঠাৎ খাঁচার দিকে পিছিয়ে এসে চেঁচিয়ে উঠল, এই সরে যাও, সরে যাও বলছি। জানোয়ার, সরো, তোমার বনিপকে চেনো না তুমি? এই মুহ্যমান অবস্থাতেও কিংয়ের একটা উক্তি আমার হঠাৎ মনে পড়ল। মানুষের রক্তের স্বাদ পেলে নিরীহ জানোয়ার ও রাক্ষসে পরিণত হয়। এই পরিণতির জন্য আমার রক্তই দায়ী, কিন্তু তার মাসুল দিতে হবে আমাকে নয়, আমার এই ভাইটিকে। সরে যাও বলছি, সরে যাও শয়তান। বল্ডউইন, বল্ডউইন, ওরে বাবা রে, বল্ডউইন! চিৎকার করে উঠল এভারহার্ড কিং। তারপর দেখলাম সে মাটিতে পড়ল, মাটিতে পড়ল, উঠল, আবার পড়ল, আর সেই সঙ্গে এক রক্তহীন শব্দ, যেন কাপড় ছেঁড়া হচ্ছে ফালা ফালা করে। আর্তনাদের শব্দ ক্রমে ক্ষীণ হয়ে এসে শেষে যে শব্দটা রইল সেটা মানুষের নয়, জানোয়ারের। আর তারপর যখন ভাবছি সে মরে গেছে, তখন এক বিভীষিকাময় মুহূর্তে দেখলাম একটি অর্ধমৃত প্রায়ান্ধ রক্তাক্ত মানুষ পাগলের মতো ঘরের চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তারপর আমিও সংজ্ঞা হারালাম। বেশ কয়েক মাস লেগেছিল আমার সুস্থ হয়ে উঠতে। সম্পূর্ণ সুস্থ হয়নি, কারণ সেই ব্রাজিলীয় সাদরলের সঙ্গে রাত্রিযাপনের চিহ্নস্বরূপ আজও আমাকে একটি লাঠি হাতে চলতে হয়। বল্ডউইন, বাঘের পরিচারক এবং অন্যান্য চাকর বাকর যখন এভারহার্ডের আর্তনাদ শুনে বাঘের ঘরে এসে খাঁচার মধ্যে আমায় এবং বাঘের কবলে তাদের মনিবের অবশিষ্টাংশ দেখতে পায়, তখন কেমন করে এই ঘটনা ঘটল সেটা তারা অনুমান করতে পারেনি। তপ্ত লোহার শিকের সাহায্যে বাঘকে কোণঠাসা করে দরজার ফাঁক দিয়ে গুলি করে তাকে মেরে আমাকে খাঁচার ভেতর থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে শোবার ঘরে নিয়ে যাওয়া হয় আমাকে। তারপর বেশ কয়েক সপ্তাহ আমার শত্রুর বাড়িতে থেকেই মৃত্যুর সঙ্গে লড়তে হয়েছিল আমাকে। ক্লিফটন থেকে এসেছিলেন একজন সার্জন আর লন্ডন থেকে নার্স। 1 মাস পরে আমাকে পৌঁছে দেওয়া হয় স্টেশনে, আর সেখান থেকে আমি চলে আসি আমার বাসস্থান গভর্নর ম্যানশনসে। আমার অসুখের সময়ের একটা ঘটনা আমার মনে আছে, অন্তত স্পষ্ট হওয়াতে সেই স্মৃতিটাকে আমার স্বরবিকারজনিত দুঃস্বপ্নের অঙ্গ বলে মনে হয় না। এক রাত্রে নার্স তখন আমার ঘরে নেই। দরজা খুলে প্রবেশ করলেন এক দীর্ঘাঙ্গিনী। তার পরনে বিধবার কালো পোশাক। তিনি কাছে এসে আমার উপরে ঝুঁকে পড়াতে দেখলাম এভারহার্ড যে ব্রাজিলীয় মহিলাটিকে বিবাহ করেছিলেন তিনি। তার চাহনিতে যে করুণা ও সহানুভূতি দেখলাম তেমন আর কোনোদিনও দেখিনি। আপনার জ্ঞান আছে? জিজ্ঞেস করলেন মহিলা। আমি তখন খুবই দুর্বল, তাই মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ জানালাম। আমি এইটুকু বলতে এসেছি যে আপনার এই দুর্দশার জন্য আপনিই দায়ী। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। প্রথম থেকেই চেয়েছিলাম যাতে
আপনি না থাকেন। আপনি যাতে তার কবলে না পড়েন তার জন্য আমার স্বামীকে বঞ্চনা করে যতটা করা সম্ভব সবই করেছিলাম আমি। আমি জানতাম সে আপনাকে কেন ডেকে এনেছিল। আমি জানতাম সে আর কোনো দিন আপনাকে ফিরে যেতে দেবে না। আমি যত ভালো করে চিনতাম তাকে, তেমন তো আর কেউ চিনত না। আমি নিজে যে ভুক্তভোগী সে কথা তো আর আপনাকে বলা যায় না, কিন্তু আপনার যাতে মঙ্গল হয় তার চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি। শুধু এটুকু বলতে পারি যে আপনি আমার বন্ধুর কাজ করেছেন। আমি ভাবতাম আমার মৃত্যু না হলে আমার মুক্তি নেই, কিন্তু আপনি আমার মুক্তি দিয়েছেন তার কবল থেকে। আপনার এত কষ্ট ভোগ করতে হলো বলে আমি খুবই দুঃখিত, কিন্তু আমি তো বলেইছিলাম আপনি মূর্খ, এবং মূর্খের মতোই কাজ করেছিলেন আপনি। কথাটা বলে চলে গেলেন সেই আশ্চর্য মহিলা, যাকে আর কোনোদিনও দেখিনি আমি। স্বামীর সম্পত্তি থেকে তার যা প্রাপ্য তাই নিয়ে তিনি দেশে ফিরে গিয়েছিলেন এবং পরে নাকি সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন। লন্ডনে ফেরার বেশ কিছুদিন পরে ডাক্তার আমাকে জানালেন আমি সম্পূর্ণ সুস্থ এবং আবার কাজ শুরু করতে পারি। কথাটা শুনে আমার মনটা যে খুব প্রসন্ন হলো তা নয়, কারণ কাজ মানেই পাওনাদারের স্রোত রোধ করার চেষ্টা। আসল খবরটা প্রথম দিল আমার উকিল সামার্স। আপনি আবার সুস্থ হয়ে উঠেছেন, এটা খুবই আনন্দের কথা, বলল সামার্স। আপনাকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছিলাম আমি। অভিনন্দন? তুমি কি বলছো সামার্স? মশকরা করার সময় নয় এটা। যা বলছি ঠিকই বলছি, বলল সামার্স। গত 1.5 মাস হলো আপনি লর্ড সাদারটন হয়েছেন। পাছে অসুস্থ অবস্থায় খবরটা পেলে আপনার রোগ মুক্তির ব্যাঘাত ঘটে, তাই এতদিন বলিনি। লর্ড সাদারটন ইংল্যান্ডের অন্যতম সবচেয়ে বিত্তবান অভিজাত বংশের প্রতিভু। আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর মনে পড়ল যে অনেকটা সময় তো পেরিয়ে গেছে এর মধ্যে, আর আমি তো এই সময়টা ছিলাম শয্যাশায়ী। বললাম, তাহলে লর্ড সাদারটন মারা গেছেন আমি অসুস্থ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই? ঠিক সেই একই দিনে? আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল সামার্স। সে বুদ্ধিমান লোক, সে কি আর অনুমান করতে পারেনি আমার দুর্দশার কারণটা? কিন্তু আমি তাকে কিছু বললাম না। তার কাছে আগ বাড়িয়ে পারিবারিক কুৎসা রটাতে যাব কেন? ব্যাপারটা খুবই আশ্চর্য। আমার দিকে সেই একই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে বলল, আপনি নিশ্চয় জানেন যে আপনার অবর্তমানে ওই এভারেট কিংই পেতেন এই খেতাব। তিনি না হয়ে আপনি যদি ওই বাঘের কবলে পড়তেন তাহলে উনি হতেন লর্ড সাদারটন। তা তো বটেই, বললাম আমি। আর ভদ্রলোক এ ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, বলল সামার্স। আমি জানি লর্ড সাদারটনের চাকরের সঙ্গে ওর যোগাযোগ ছিল, আর সেই চাকর ঘন ঘন টেলিগ্রাম করে কিংকে জানাতো তার মনিবের অবস্থা। সেই সময়টা আপনি কিংয়ের বাড়িতে, আপনি উত্তরাধিকারী, অথচ বারবার সে খোঁজ নিচ্ছে লর্ড সাদারটনের ব্যাপারটা। একটু অদ্ভুত নয় কি? নিঃসন্দেহে, বললাম আমি। আর শোনো সামার্স, এবার তো কাজকর্ম শুরু করে দিতে হয়। দাও তো দেখি আমার বিলগুলো আর আমার নতুন চেক বইটা।